আজকের ভিডিওতে রায়মার্টিন কোষমিত্রা 2025 সালের পঞ্চম শ্রেণী পরিবেশ বিষয়ে দ্বিতীয় পরীক্ষায় মূল্যায়নের যে 10 নম্বর প্রশ্নপত্রটি রয়েছে, অর্থাৎ কৃষ্ণনগর গভর্নমেন্ট গার্লস হাই স্কুল, এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে এক আছে শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। একের কাছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের উচ্চতা বলেছে। এখানে সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হচ্ছে, এটা আছে সান্দাকফু, যার উচ্চতা হচ্ছে এখানে এই দেখে নাও 3630 মিটার। এরপরে একে 2 আছে শকুন সংরক্ষণ কেন্দ্র অবস্থিত, এটা হবে বক্সায়। এরপর একে 3 আছে সুন্দরী গাছ, এটা হবে ম্যানগ্রোভ জাতীয় গাছ। এরপরে একে 4 আছে কেলেঘাই ও কংসাবতীর মিলিত নাম, এটা হবে হলদি নদী। এরপরে একের 5 আছে লেজে ভর দিয়ে লাফাতে পারে, এটা হবে চ্যাং মাছ। এরপর একের 6 বঙ্গভঙ্গ আন্দোলন হয়, এটা হবে 1905 সালে। এরপরে 2-এর এগে আছে সঠিক উত্তরটি খুঁজে পূর্ণ বাক্যে লেখো। 2-এর 1 আছে দুগ্ধ সংরক্ষণ কেন্দ্র অবস্থিত, এটা হবে ডানকুনিতে। এরপরে 2-এর 2 আছে সাদা অর্কিড আছে, এটা হবে কার্শিয়াংয়ে। এরপর 2-এর 3 আছে আনারস ও কলা বিখ্যাত, এটা হবে তরাই অঞ্চলে। এরপর 2-এর 4 আছে মুন্ডেশ্বরী নদী বেরিয়েছে, এটা হবে দামোদর নদী থেকে। এরপরে 2-এর 5 আছে হাটে বাজারে কেনাবেচা যাবে না, এটা হবে ন্যাদোষ। এরপরে 3-এর দাগে আছে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও, বাম দিক। 3-এর দাগে 1 আছে বিদ্যাধরী নদীর তীরে, এটা হবে চন্দ্রকেতু রাজা দুর্গ। এরপর 3-এ 2 আছে আত্রেয় নদীর তীরে, এটা হবে বালুরঘাট। এরপর 3-এর দাগে 3 আছে দ্বারকেশ্বর নদীর তীরে, এটা হবে আরামবাগ। এরপর 3-এর দাগে 4 আছে তোরসা নদীর তীরে, এটা হবে কোচবিহার। এরপর 3-এর দাগে 5 আছে মহানন্দা নদীর তীরে, এটা হবে ইংলিশ বাজার। এরপরে 4-এর দিকে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর লেখো যে কোনো 4টি। 4-এর দিকে 1 আছে আমাদের দেশের 4 জন মহান বিজ্ঞানীর নাম লেখো। এর উত্তরটি হলো, এই যে এখান থেকে যে আমাদের দেশের মহান 4 জন বিজ্ঞানীর নাম হলো, এই যে আচার্য জগদীশচন্দ্র বসু, আচার্য প্রফুল্লচন্দ্র, এছাড়া আছে মেঘনাথ সাহা, প্রশান্তচন্দ্র মহলানবিশ, এছাড়া আছে সত্যেন্দ্রনাথ বসু প্রভৃতি। এরপরে 4-এর 2 আছে আমাদের দেশের 4 জন বিপ্লবীর নাম লেখো। আমাদের দেশের 4 জন বিপ্লবীর নাম হলো ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি, বিনয় বাদল দীনেশ, মাস্টারদা সূর্য সেন, বাঘা যতীন, ভগৎ সিং। এগুলি থেকে তোমরা যে কোনো 4 জনের নাম বলে দেবে। এরপরে 4-এর 3 আছে পশ্চিমবঙ্গকে কয়টি ভূপ্রাকৃতিক অঞ্চলে ভাগ করা হয়, কি কি নাম লেখো। এর উত্তরটি হলো, এই যে ভূমির উপর বৈচিত্র্য অনুসারে মোট 3টি ভাগ করা হয়। 1 হচ্ছে পার্বত্য অঞ্চল, 2 হচ্ছে মালভূমি অঞ্চল, 3 হচ্ছে সমভূমি অঞ্চল। এরপরে 4-এর 4 আছে তীর ধনুক নিয়ে ইংরেজদের বিরুদ্ধে ও তাদের সঙ্গী জমিদারদের বিরুদ্ধে লড়াই করেন এমন 4 জনের নাম লেখো। এর উত্তরটি হলো, এই যে এখানে লেখা আছে যে দেখে নাও, বিরসা মুন্ডা, সিধু ও কানু তিতুমির সবাই ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল। এরা সবাই আমাদের যে শ্রদ্ধার মানুষ, তীর ধনুক নিয়ে হাজার হাজার মানুষ মোকাবেলা করেছিল ইংরেজ সেনার। তাহলে এখানটা তোমাদের 4 জনের নাম বলে দেবে, যে বিরসা মুন্ডা, সিধু ও কানু তিতুমির। এরপরে 4-এর দিকে পাওয়া যাচ্ছে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেন এমন 4 জন মহিলার নাম লেখো। এর উত্তরটি হলো, এই যে এখানে লেখা আছে মেয়েরাও তো স্বাধীনতার জন্য লড়াই করেছিল, মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা ওয়াদ্দেদার, কল্পনা দত্ত। এদের নাম লিখে দেবে। এরপরে 5-এ দিকে আছে ছক পূরণ করো যে কোনো 4টি শহরের বৈশিষ্ট্য। 5-এর 1 আছে মদনমোহন মন্দির, এটা হচ্ছে সদর শহর হচ্ছে, এটা হবে কোচবিহার। আর এটা জেলার নাম হবে, এটাও কোচবিহার জেলা হবে। এরপরে 5-এ দিয়েছে পুলিশ পাখির রয়, এটা রায়গঞ্জ হবে সদর শহর, আর জেলা হবে উত্তর দিনাজপুর। এরপরে 5-এ 3 আছে চিংড়িখালি দুর্গের ভগ্নাবশেষ, যেটা হবে ডায়মন্ড হারবার, আর জেলা হবে এটা হবে দক্ষিণ 24 পরগনা। এরপর 5-এর 4 আছে আবহাওয়া অফিস, এটা হবে আলিপুর, আর জেলা হবে এটা হবে দক্ষিণ 24 পরগনা জেলা। এরপরে 5-এর 5 আছে শান্তিনিকেতন, এর সদস্য হলো বোলপুর এবং হচ্ছে
জেলা নাম হলো বীরভূম জেলা। এরপরে 6 দাগে আছে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। 6 দাগের 1 আছে টিকা লেখো যে কোনো একটি, গঙ্গা নদী অথবা যেটা হচ্ছে সবুজ বিপ্লব। এই যে এখান থেকে আমরা বলে দেব ভারতবর্ষের দীর্ঘতম এবং প্রধান নদী হলো গঙ্গা। গঙ্গা উত্তরাখণ্ডে হিমালয়ে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উৎপন্ন হয়ে উত্তরপ্রদেশ বিহারের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার পর মুর্শিদাবাদের কাছ থেকে একটি শাখা পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করেছে এবং অপর একটি শাখা ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে বঙ্গোপসাগরে মিশেছে। উপনদী গঙ্গার কয়েকটি উপনদী হলো দামোদর, অজয়, যমুনা প্রভৃতি। আর এরপরে যেটি হচ্ছে শাখা নদী, গঙ্গার কয়েকটি শাখা নদী হলো ইছামতি, জলঙ্গি, মাথাভাঙ্গা প্রভৃতি। এরপরে এটা হচ্ছে সবুজ বিপ্লব। সংজ্ঞা 1960-এর দশকে ভারতীয় কৃষিতে যে ব্যাপক উৎপাদন বৃদ্ধি ও আমূল পরিবর্তন ঘটে তাকে সবুজ বিপ্লব বলে। কারণ এক হচ্ছে উচ্চ ফলনশীল বীজের ব্যবহার বৃদ্ধি, 2 রাসায়নিক সার ও কীটনাশকের ব্যাপক ব্যবহার, 3 ডিপ টিউবওয়েল বসিয়ে জলসেচের ব্যবস্থা, 4 কৃষিজ যন্ত্রপাতির ব্যবহার বৃদ্ধি প্রভৃতি কারণে ভারতীয় কৃষিতে উৎপাদন বৃদ্ধি পেতে থাকে। এরপর যেটা হচ্ছে প্রভাব, 1 গমের উৎপাদন সবচেয়ে বেশি বৃদ্ধি পায়, 2 ধান, ডাল, তৈলবীজ প্রভৃতি প্রচুর পরিমাণে উৎপাদিত হয়, 3 খাদ্যের আকাল কেটে যায়, কৃষকদের আয় বৃদ্ধি পায়। এরপরে এটা আছে 6 দিয়েছে রুড়ো অঞ্চল অথবা মালভূমি অঞ্চলের ভূপ্রকৃতি, নদ নদী, গাছপালা, পশু পাখি যে কোনো 3টি সম্পর্কে লেখো। প্রথমে রাঢ় অঞ্চল সম্বন্ধে বলবো। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে পূর্ব দিকে এবং ভাগীরথী নদীর পশ্চিম দিকে যে সামান্য ঢেউ খেলানো রুক্ষ সময় দেখা যায় তাকেই রাঢ় অঞ্চল বলে। এরপর এটা হচ্ছে রাঢ় অঞ্চলের ভূমিরূপগত বৈশিষ্ট্যগুলি হলো, রাঢ় অঞ্চলটি পশ্চিমে মালভূমি অঞ্চল থেকে আগত নদী সমূহের দ্বারা বালি পলি সঞ্চয়ের ফলে সৃষ্টি হয়েছে। অঞ্চলটি পশ্চিম থেকে পূর্ব দিকে ঢালু। সাধারণভাবে অঞ্চলটিকে সমভূমি বলা হলেও এর উত্তর ও পশ্চিম ভাগে কিছু উঁচু নিচু বা তলায়ঙ্গিত ভূমি দেখা যায়। রাঢ় অঞ্চলে অধিকাংশ স্থান উর্বর দোআঁশ মাটি দ্বারা আবৃত। এরপর এটা আছে রাঢ় অঞ্চলে পশ্চিম দিকে সামান্য উঁচু অনুর্বর ল্যাটেরাইট মৃত্তিকা দেখা গেলেও পূর্ব দিকের নদী উপত্যকায় পলি, এঁটেল এবং দোআঁশ সমৃদ্ধ মাটি দেখা যায়। এরপরে যেটা আছে কৃষিকাজ। রাঢ় অঞ্চলে পূর্ব দিকে বিস্তীর্ণ সমতল ভূমিতে অধিকাংশ কৃষিকাজ করা হয়েছে। এখানকার কৃষিজ ফসলগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো ধান, পাট, আখ, আলু, তৈলবীজ প্রভৃতি। এছাড়াও অর্থনৈতিক উদ্দেশ্যে ফুল, ফল ও তুঁত গাছে চাষ করা হয়ে থাকে। এরপর এটা আছে বন জঙ্গল স্বাভাবিক উদ্ভিদ। রাঢ় অঞ্চলে বিভিন্ন স্থানে শাল, সেগুন, মেহগিনি, শিরীষ, আকাশমণি, পাপলা, কদম, বাঁশ, বেত এবং নানা রকম লতানো গাছের ঝোপঝাড় দেখা যায়। একসময় কৃষিকাজের জন্য এখানকার বহু বন জঙ্গল কেটে নেওয়া হলেও বর্তমানে বন দপ্তরের প্রচেষ্টায় বিভিন্ন স্থানের রাস্তা বরাবর নতুনভাবে বনভূমি সৃষ্টি হয়েছে। এরপর এটা আছে রাঢ় অঞ্চলের নদ নদী। রাঢ় অঞ্চলের কয়েকটি উল্লেখযোগ্য নদীগুলি হলো দামোদর, দ্বারকেশ্বর, শিলাবতী, সুবর্ণরেখা, কেলেঘাই, মুন্ডেশ্বরী প্রভৃতি। এরপরে এটা আছে মালভূমি অঞ্চল। এই যে এখান থেকে বলে দেব যে পশ্চিম বর্ধমান জেলার চিত্তরঞ্জনে মালতী অনেকবার গেছে, সেখানে তার মামার বাড়ি। মালতী বলল ওখানে ভূমি সব জায়গা সমতল নয়, ঢেউ খেলানো ভূমির মাঝে মাঝে উঁচু টিলা আর পাহাড় দেখা যায়। অন্তরা বলল আর যেখানে পাহাড় নেই সেখানকার মাটি বেশিরভাগটাই কাঁকড় পাথর মেশানো লাল মাটি, অনুর্বর। স্যার এতক্ষণ ওদের কথা শুনছিলেন, এবার বললেন এটাকে পশ্চিমবঙ্গে পশ্চিমের মালভূমি অঞ্চল বলে। পুরুলিয়া পুরোটাই এরকম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম আর পশ্চিম বর্ধমানের পশ্চিম দিকটাও তাই। মানচিত্র দেখে বুঝতে পারবে এখানকার মাটি লালচে। রহমান বাঁকুড়া গেছে, সে বলল বাঁকুড়া চারিদিকে শাল গাছের জঙ্গল, সেই শাল পাতা দিয়ে প্লেট বাটি বানানো হয়। মালতী পড়ল অন্য গাছও আছে, মেহগিনি, পলাশ, পিয়াল, ইউক্যালিপটাস, সোনাঝুরি, কেন্দু। এরপরে সাথে থেকে আছে আমাদের দেশের সম্পদ
রাজা রামমোহন রায় অথবা নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে যা জানো লেখো। এর উত্তরটি হলো রাজা রামমোহন রায় জন্ম রাজা রামমোহন রায় 1772 খ্রিস্টাব্দে, মতান্তরে 1774 খ্রিস্টাব্দে 10ই মে হুগলি জেলার রাধানগর গ্রামে জন্মগ্রহণ করেন। খ্যাতি 19 শতকের সমাজ সংস্কারক আন্দোলনে একজন উল্লেখযোগ্য ব্যক্তি ছিলেন রাজা রামমোহন রায়। তিনি প্রাচ্য ও পাশ্চাত্যের সমন্বয়ে নবভারত গঠনের আদর্শে বিশ্বাসী ছিলেন। ধর্মমত সম্পর্কে আলোচনার জন্য রাজা রামমোহন রায় 1815 খ্রিস্টাব্দে কলকাতায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে একেশ্বরবাদ প্রচারের জন্য 1828 খ্রিস্টাব্দে ব্রাহ্মসভা প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীকালে ব্রাহ্ম সমাজ নাম ধারণ করে। তার আন্দোলনের প্রভাবে 1829 খ্রিস্টাব্দে লর্ড উইলিয়াম বেন্টিং সতীদাহ নিষিদ্ধ বলে ঘোষণা করেন। তিনি নারী শিক্ষার ব্যবস্থা করেন। দেশের মানুষকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করে তুলতে তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন। মৃত্যু রাজা রামমোহন রায় 1833 খ্রিস্টাব্দের 27 সেপ্টেম্বর ইংল্যান্ডের ব্রিস্টল শহরে মারা যান। এরপর হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু। এটা হচ্ছে জন্ম নেতাজি সুভাষচন্দ্র বসু 1897 খ্রিস্টাব্দে 23 জানুয়ারি উড়িষ্যার কটক শহরে জন্মগ্রহণ করেন। খ্যাতি নেতাজি সুভাষচন্দ্র বসু অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। তিনি স্কটিশ চার্চ কলেজ থেকে বিএ পাস করেন। ইংল্যান্ডে গিয়ে আইসিএস পরীক্ষায় চতুর্থ স্থান লাভ করেন। ব্রিটিশদের গোলামি করবেন না বলে তিনি সরকারি চাকরি প্রত্যাখ্যান করে দেশ সেবার কাজে যোগ দেন। তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। পরে তিনি ফরওয়ার্ড ব্লক নামে একটি দল গঠন করেন। তিনি রাশিয়া ও জার্মানি হয়ে জাপানে আসেন। তিনি আজাদ হিন্দ ফৌজের নেতৃত্ব গ্রহণ করেন। আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা করে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। রাসবিহারী বসুর অনুরোধে তিনি ভারতীয়দের আহ্বান জানিয়ে বলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, এবং ডাক দেন দিল্লি চলো। জাপানের সরকারের কাছে সাহায্য না পেয়ে আজাদ হিন্দ ফৌজ আত্মসমর্পণ করতে বাধ্য হন। মৃত্যু জানা যায় নেতাজি সুভাষচন্দ্র বসু বিমানে যাওয়ার সময় জাপানের তাইহোকু বিমান দুর্ঘটনায় 1945 খ্রিস্টাব্দে 8ই আগস্ট মারা যান, কিন্তু এই তথ্যে যথার্থ সম্পর্কে যথেষ্ট সন্দেহের অবকাশ রয়েছে। তাহলে আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণী পরিবেশ বিষয়ে যে 10 নম্বর প্রশ্নপত্রটি ছিল তা সমাধান করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।